আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পর্দার আড়ালের খেলা এবং আওয়ামী লীগের সুযোগ। বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর রীতিমতো একটা ফুটবল খেলা চলছে। 1.5 বছরের এই শাসন পরবর্তী সময়ে একটি নির্বাচন, বিএনপির ক্ষমতায় আসা। এই মুহূর্তে দেশে যে সংকট, এই সংকট থেকে উত্তরণের উপায় বিএনপির কাছে থাকতে পারে আওয়ামী লীগকে সাথে নিয়ে, এছাড়া কোনো উপায় নেই। কারণ পর্দার আড়ালে এমন খেলা খেলছে, বিশেষ করে জামায়াতে ইসলামী পুরোপুরি একটি বাংলাদেশ বিরুদ্ধ দল, বাংলাদেশ বিরোধী দল, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী দল। যদিও মুক্তিযুদ্ধপন্থী মানুষদের মন খারাপ হয় যে বিএনপি জামাতের সাথেই তাল মিলিয়ে, একসময় জামাত বিএনপির শরিক ছিল, বিএনপি জামাতকে বাংলাদেশের রাজনীতির সুযোগ দিয়েছে, বাংলাদেশের ক্ষমতার স্বাদ পাইয়ে দিয়েছে, জামাত নেতাদের গাড়িতে ফ্ল্যাগ উঠিয়ে দিয়েছে। এজন্য বাংলাদেশের স্বাধীনতাপন্থী মুক্তিযুদ্ধপন্থী মানুষের মন খারাপ হওয়াটা অমূলক নয়। কিন্তু শেষ বিচারে বাংলাদেশকে যদি বাঁচাতে হয় বিএনপির, যেহেতু বিএনপি এখন ক্ষমতায়, আওয়ামী লীগকে সাথে নিয়ে বাঁচাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কি ধরনের খেলা চলছে আমরা সেগুলো একটু এই মুহূর্তে বিশ্লেষণ করতে চাই। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি মুহূর্তে নতুন নতুন সমীকরণ জন্ম দেবার সম্ভাবনার এক উর্বর ভূমি তৈরি হয়েছে বাংলাদেশ। পর্দার আড়ালে কি এমন খেলা চলছে যা আগামী কয়েক মাসের মধ্যেই বদলে দিতে পারে দেশের মানচিত্র? আজ আমরা এমন কিছু চাঞ্চল্যকর পরিস্থিতি নিয়ে বা সিনারিও নিয়ে বিশ্লেষণ করব যা হয়তো সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আপনারা জানেন যে এই মুহূর্তে জামাতের কাছে, এনসিপির কাছে, এমনকি আওয়ামী লীগের লোকজনও এই মুহূর্তে যখন মহামান্য রাষ্ট্রপতি কোনো ভাষণে বিএনপির প্রশংসা করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করেন, খালেদা জিয়ার প্রশংসা করেন, তখন আওয়ামী লীগ নামধারী কিছু লোকজন রাষ্ট্রপতির পদত্যাগ চান। আর জামাত এনসিপি তো চায় প্রতিনিয়ত। জামাত এনসিপির সমর্থনে কখনো কখনো আওয়ামী লীগের লোকজনেরও কথা বলা দেখি। কিন্তু এটা যে কত বড় বিপদ হতে পারে, আত্মঘাতী বিপদ, এটি আওয়ামী লীগের লোকজন কল্পনাও করতে পারে না। রাষ্ট্রপতির পদত্যাগ, সাংবিধানিক কু এবং জামাতে ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা, এই সব কিছুর মাঝে আওয়ামী লীগের টিকে থাকার শেষ সুযোগটি কোথায়, আমরা সেটি খুঁজব। আমাদের প্রথম আলোচনার বিষয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ এবং ডক্টর ইউনূসের ভূমিকা। একটি জোরালো সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। রাষ্ট্রপতির পদত্যাগ একটা অমীমাংসিত বিষয় এই মুহূর্তে, কারণ দ্বিধাদ্বন্দ্ব যে রাষ্ট্রপতি থাকছেন নাকি থাকছেন না, রাষ্ট্রপতি পদত্যাগ করছেন নাকি পদত্যাগ করছেন না। ইতিমধ্যে সরকারের 3 মাস হয়ে গেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো আলাপ এখনো পর্যন্ত নেই। কিন্তু জামাতে আছে, এনসিপিতে আছে। কেন তারা রাষ্ট্রপতির পদত্যাগে এত জোর দেন? কেন পদত্যাগ চান? কেন? এর নেপথ্যে কারণ কি? যদি কোনো কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেন এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, তাহলে শেষ। ডক্টর ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এই কথাটা বলছে, কিন্তু কখনো কখনো মনে হয় যে ডক্টর ইউনূসের বিকল্প, আমি ডিপ স্টেটের কথা বলি, ডক্টর ইউনূসের বিকল্প অন্য কেউ, অন্য কোনো মুখও যদি রাষ্ট্রপতির পদে আসীন হন, তাহলেও কিন্তু আপনি বিপদ থেকে রক্ষা পাবেন না। ডক্টর ইউনূস ইতিমধ্যে বাংলাদেশে বিতর্কিত হয়ে গেছে, বাংলাদেশের সব মানুষের মনে। ডিপ স্টেট হয়তো ভাবতে পারে যে ডক্টর ইউনূস যেহেতু বিতর্কিত হয়ে গেছে, তার বিকল্প অন্য কোনো মুখকে আমরা রাষ্ট্রপতি বানিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের মানুষকে বুঝতে যে না, এই লোকটা, আমরা ইউনূসকে ফেলে দিয়েছি। আবার ইউনূসও হতে পারেন, অস্বাভাবিক কিছু না। যেটি হোক না কেন, আজকের রাষ্ট্রপতি চেঞ্জ মানে বাংলাদেশের জন্য এক মহা বিপদ, ভয়ঙ্কর বিপদ, 10 নম্বর মহা বিপদ সংকেত যে আছে, এতে কোনো সন্দেহ নাই। এবং রাষ্ট্রপতি যে বা যিনি আসবেন না কেন, সেখানে একটি সাংবিধানিক কু বা সাংবিধানিক অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হতে পারে জামাতে ইসলামীকে
রাষ্ট্র ক্ষমতায় বসানো। আপনারা নিশ্চয়ই পাকিস্তানের রাজনীতির কথা মনে করতে পারেন। কয়েক বছর আগে যেভাবে ইমরান খানকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল, অনেকটা সেই আদলেই বাংলাদেশে একটি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতার রদ বদল ঘটানো হতে পারে। তার মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরিয়ে এমন হতে পারে রাজনৈতিক দলকেই অন্তর্বর্তী এই সংসদ বজায় রেখে, যেভাবে আপনাদের মনে আছে শাহবাজ শরীফ, ইমরান খান যাওয়ার পরেই কিন্তু শাহবাজ শরীফকে ক্ষমতায় বসানো হয়েছিল। ডক্টর ইউনূসের বিকল্প মুখের মাধ্যমে জামাতকে সামনে আনার এই কৌশলটি হতে পারে অত্যন্ত সূক্ষ্ম এবং আইনি মারপ্যাচের আবরণে ঢাকা একটি মাস্টার প্ল্যান। এখন প্রশ্ন আসছে, যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেন এবং বিএনপি তাদের পক্ষ থেকে ডক্টর মঈন খান অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে, তবে পরিস্থিতি কোন দিকে যাবে? ধরে নিলাম যে ইউনূস রাষ্ট্রপতি হলেন না, কিংবা ইউনূসের বিকল্প সুশীল কেউ রাষ্ট্রপতি হলেন না, দলীয় কেউ রাষ্ট্রপতি হলেন, মঈন খান কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাহলে কি ঘটতে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন এই পরিস্থিতিতেও একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে যে বিএনপি মনোনীত সেই রাষ্ট্রপতি শেষ পর্যন্ত জামাতের সাথে হাত মেলাতে পারেন। এখানেও লক্ষ্য সেই একই, একটি সাংবিধানিক অভ্যুত্থান ঘটানো কিংবা সংবিধান রদ করার ঘটনাও ঘটতে পারে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে জামাতের দীর্ঘদিনের সম্পর্ক এবং বর্তমান রাজনৈতিক মেরুকরণে টিকে থাকার তাগিদে তারা একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে। ফলে রাষ্ট্রপতির চেয়ার ব্যবহার করে জামাতপন্থী একটি শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পথ প্রশস্ত হতে পারে, যা প্রকারান্তরে দেশের বর্তমান গণতান্ত্রিক কাঠামোকে হুমকির মুখে ফেলবে। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, জামাতের যে লক্ষ্য, জামাতের সেই চূড়ান্ত লক্ষ্য কিন্তু পূরণ হয়নি। আওয়ামী লীগের পতন ঘটিয়ে তাদের সরকার, ডক্টর ইউনূসের মাধ্যমে তাদেরই সরকার ছিল এবং নির্বাচনের মাধ্যমেও তাদের একটা সরকার করার প্ল্যান পরিকল্পনা যেটি হোক দেশি বিদেশি শক্তির ছিল, কিন্তু যে কোনো ভাবে আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতির কারণে সেটি ভেস্তে গেছে। কিন্তু জামাত কি তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে? কোনোভাবেই বিচ্যুত হয়নি। তারা যে কোনো ভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চায় এবং সেটি এখন পর্যন্ত জারি আছে। শেষ খেলাটা হতে পারে রাষ্ট্রপতিকে দিয়ে বা অন্য কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে একটি বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে। আমাদের আলোচনার সবচেয়ে স্পর্শকাতর এবং বিস্ফোরক অংশটি হলো সেনাবাহিনীর ভূমিকা। বর্তমান প্রেক্ষাপটে একটি জামাত অনুপ্রাণিত কূ বা সামরিক অভ্যুত্থানের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেন এই আশঙ্কা? কারণ দাবি করা হচ্ছে যে বর্তমান সেনাবাহিনীর 90%-এরও বেশি কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা জামাতে ইসলামীকে সমর্থন করছেন। তবে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধপন্থী, বাংলাদেশপন্থী একটা বিশাল অংশ আছে, কিন্তু সত্যিকার অর্থে জামাতপন্থী যে পার্সেন্টেজে থাকুক না কেন, তাদের কাছে এক প্রকার এই মুহূর্তে মুক্তিযুদ্ধপন্থী, বাংলাদেশপন্থী কর্মকর্তারা কোণঠাসা হয়ে আছেন। যার কারণে এই জামাতি প্ররোচনায় বা জামাতি অনুপ্রেরণায় একটা সেনা অভ্যুত্থান যে কোনো সময় হয়ে গেলে সেটাও অবাক হবার কিছু থাকবে না। এই যে আমরা যে পরিসংখ্যানের কথা বলছি, 90% সেনাবাহিনীর কর্মরত অবসরপ্রাপ্ত জামাতি, যদি এই পরিসংখ্যান সঠিক হয় তবে রাষ্ট্রপতির পদত্যাগ বা রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সেনাবাহিনী সরাসরি বা পরোক্ষভাবে জামাতকে ক্ষমতায় বসাতে ভূমিকা রাখতে পারে। এটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক পট পরিবর্তন, যেখানে ব্যালট নয় বরং বুলেটের শক্তির প্রচ্ছন্ন ইশারা থাকবে। আমরা এতক্ষণ যে পরিস্থিতির আলাপ করলাম তার সব ক্ষেত্রে একটি বিষয় কমন: জামাতের ক্ষমতায় আসার জন্য রাষ্ট্রপতির সমর্থন বা স্বাক্ষর প্রয়োজন। আর ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর এক অভাবনীয় সুযোগ।
আওয়ামী লীগের জন্য সুযোগটি হলো বিএনপির সাথে একটি কৌশলগত সমঝোতা করা। আওয়ামী লীগ হাইকমান্ড বিএনপিকে এই বিষয়টি বোঝাতে সক্ষম হতে পারে যে যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগের নির্দেশে পদত্যাগ করেন তবে তার পরবর্তী পরিস্থিতিতে বিএনপিও ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়বে। অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিদায় মানেই জামাতের উত্থান, যা বিএনপির অস্তিত্বের জন্য এক সংকট তৈরি করতে পারে। তাই বিএনপির জন্য যে কৌশলটি হতে পারে, বা বিএনপি এখনো পর্যন্ত রাষ্ট্রপতি পরিবর্তনের কোনো আলাপ শুরু করেনি, আলাপ করছে না, কিন্তু এই কৌশলটাতে স্থির থাকা যে এই কৌশলটি এমনই হতে পারে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে স্বপদে বহাল রাখার জন্য বিএনপিকে অনুরোধ করা যেতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে। আমি বলছি যে আওয়ামী লীগ বিএনপিকে অনুরোধ করবে, আওয়ামী লীগই করবে এমনটা নয়, কিন্তু এটা কূটনৈতিকভাবে হতে পারে। যেমন ভারতের সাথে বিএনপির এই মুহূর্তে যোগাযোগ আছে, যদিও তার জোড়া লাগতে লাগতে তার কখনো কখনো কেটে যাচ্ছে, আমরা সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো, কিন্তু কিছু না হলেও ভারতের সাথে বিএনপির কিন্তু যোগাযোগ আছে। নিজেরা বলতে পারুক বা কূটনৈতিক ভাবে বলুক বা যে কোনো মাধ্যম দিয়ে বলুক যে রাষ্ট্রপতিকে স্বপদে বহাল রাখাটা হচ্ছে বিএনপির কল্যাণ বয়ে আনবে, অকল্যাণ নয়। এর বিনিময়ে আওয়ামী লীগের উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত দেওয়া যেতে পারে। শর্ত ইতিমধ্যে আছে, বিদেশি শর্ত আছে। আমার প্রতিবেশী দেশের শর্ত যদি বলি যে নির্বাচন করা, তারেক রহমানের দেশে ফেরা এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, শুধুমাত্র উগ্রবাদী শক্তির কারণে বিএনপি এখনো পারছে না। অথবা এমন আলাপও আছে যে বিএনপি ভারতের সাথে যে শর্তে ক্ষমতায় এসছে সেই জায়গায় বিট্রে করছে। আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব, কিন্তু বিট্রে করলে তো দেশ শেষ, দেশ জাহান্নামে গেল, বিএনপিও জাহান্নামে যাবে, দেশও জাহান্নামে যাবে। কিন্তু এখন উচিত বিএনপির একটু ঠান্ডা মাথায় চিন্তা করা। বিএনপির যেমন ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত, ঠিক তেমনি আওয়ামী লীগের বা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে বোঝানো যে জামাতের কু ঠেকাতে হলে রাষ্ট্রপতির পদে শাহাবুদ্দিনের থাকা জরুরি, আর তার বিনিময়ে আওয়ামী লীগকে রাজনীতিতে স্বাভাবিক হওয়ার সুযোগ দিতে হবে। সুপ্রিয় দর্শক, রাজনীতির এই দাবা খেলায় কে শেষ পর্যন্ত কিস্তিমাত করবে তা সময় বলে দেবে। তবে রাষ্ট্রপতির পদকে কেন্দ্র করে জামাত, বিএনপি, সেনাবাহিনী এবং আওয়ামী লীগের এই চতুর্মুখী লড়াই বাংলাদেশকে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব বাংলাদেশের নাগরিক হিসেবে, পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের রাজনীতির যে এই অন্ধকার অমানিসা, এই অমানিসা কিভাবে কাটে আমাদের দেখতে হবে, এছাড়া উপায় নেই। এই অমানিসা একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই কাটাতে পারে, দুটি দল বিশেষ করে, বিএনপি এবং আওয়ামী লীগ। এছাড়া বিএনপি কিন্তু মহা বিপদে আছে। ইতিমধ্যেই বিএনপির তলা ফাঁকা করে দেওয়া হয়েছে। এই যে লক্ষ্যগুলা, এই লক্ষ্যগুলা বাস্তবায়ন করার জন্য বিএনপির তলা ফাঁকা করে দেওয়া হয়েছে, যার কারণে বিএনপি কিন্তু যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ভিত্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে ধসে পড়া কিন্তু কেউ ঠেকাতে পারে না। বিএনপি সরকারের কথা যদি বলি, এই মুহূর্তে সরকারের ভিত্তি কিন্তু মারাত্মক দুর্বল, কারণ বিএনপির রাজনীতিবিদদের কিন্তু ইতিমধ্যে সাইড লাইনে পাঠানো হয়েছে। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, বিএনপি আমলা নির্ভর, সেনাবাহিনী নির্ভর, প্রশাসন নির্ভর সরকার হিসেবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছে। এগুলো থেকে বাঁচতে হলে রাষ্ট্রপতিকে কন্টিনিউ করতে দেওয়া, আওয়ামী লীগকে ফেরানো এবং যারা এই ষড়যন্ত্রগুলো করছে তাদেরকে দমন করাই বিএনপির এই মুহূর্তে বাঁচার একমাত্র উপায়। এখন দেখার বিষয় বিএনপি এসব করে নাকি বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, বিএনপি ধ্বংস হয়ে যাবে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে, নাকি সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমরা একটা ধ্বংসস্তূপের ওপরে দাঁড়িয়ে থাকবো কিনা সেটা দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। এই নিশ্চিত হারের পর বাংলাটা কিন্তু তারা অশান্ত করার চেষ্টা করবে। এটা যখন তৃণমূল হেরে যাবে তারপরে দেখবেন একটা অশান্তির বন্যা বইবে। এই অশান্তি কিন্তু একদিনে থামবে না। যদিও তৃণমূলের অর্ধেক লোকজন সব পালিয়ে গেছে, তৃণমূলে এখন আর
লোকজন খুব একটা দেখা যাচ্ছে না, কারণ যখনই দেখা যাচ্ছে তখনই তাদের ধরে একেবারে হাজতে পুরে দেওয়া হচ্ছে, বেধড়ক পেয়ে দিয়ে হাজতে ঢোকানো হচ্ছে। এর ভোট পরবর্তী সন্ত্রাসটা কেন হবে? এত দিন ধরে, এই যে 15 বছর ধরে তৃণমূলের হাতে বিজেপি যে মার খেয়েছে, বিজেপি যতই শান্তির বাণী ছড়াক না কেন, শুভেন্দু অধিকারী অনেক শান্তির কথা বলছেন, কিন্তু যারা মার খেয়েছে, যাদের পরিবারের সন্তান হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, যার মা খুন হয়েছে, সে কি ছেড়ে দেবে? আমার তো মনে হয় না ছাড়বে। সুতরাং হয় তাদের এলাকা ছাড়তে হবে, আর না হলে পরে বিজেপির হাতে প্রচন্ড প্রহার ধনঞ্জয় যাকে বলে, তার মুখোমুখি হতে হবে। সুতরাং একটা অস্থির পরিস্থিতি যে হবে আগামী কিছুদিন ধরে, এটা আজকেই আমি বলে দিচ্ছি। আপনারা বলবেন যে একদম ভোট নির্বিঘ্ন হয়ে গেল, তারপরে এত অশান্তি কেন? এত অশান্তির কারণ হচ্ছে এইটা, যে ন্যারেটিভটা তৈরি করা যে আমাদেরকে হারানো হয়েছে, আমরা হারিনি, আমাদেরকে জোর করে হারানো হয়েছে। কারণ তৃণমূল নেত্রী হার মানতে চান না কোনো ক্ষেত্রেই। তিনি সবসময় তার একটা বিদ্রোহী মনোভাব, সব ব্যাপারেই বিদ্রোহী মনোভাব। তিনি হার মানবেন না, এবং হার যদি ভোটের ক্ষেত্রে যদি মানতেই হয়, তাহলে পরে তিনি যেটা করবেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ভারতবর্ষের কেন্দ্র সরকারের একটা চিন্তা যে এইখানে আরো ফোর্সকে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া। এই যে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং সেন্ট্রাল আর্টিলারি রিজার্ভ ফোর্স, এই দুটোই কিন্তু 2.5 লক্ষ যারা আছে, তারা কিন্তু আগামী বেশ কিছুদিন থাকবে। কত মাস সেটা আমি বলতে পারবো না, কিন্তু এখনই তারা যাচ্ছে না, তারা সমস্ত জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এখন তো পুলিশের নিচু তলার কর্মীরা বুঝে গিয়েছে যে হাওয়া বদল হচ্ছে, নিচু তলার কর্মীরা ব্যাপক ঠেঙাচ্ছে। আর উঁচু তলার কর্মীদের যে বদল করেছিল, কানেকশনটা কাটার জন্য উঁচু তলার কর্মীদের যে এনে বসিয়েছিল ইলেকশন কমিশন, তারা এখন নিরপেক্ষ হয়ে কাজ করছে। ফলে যদি তৃণমূল ঝামেলা করতে যায়, এক হচ্ছে বেধড়ক মার খাবে, আর 2 হচ্ছে কচুকাটা হতেও আশঙ্কা একটা হচ্ছে, কচুকাটা হতে পারে। সব মিলিয়ে একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বাংলা আগামী কয়েক মাস যাবে। আপনারা জানবেন যে এই বাংলা একটা হিংসার রাজনীতির জায়গা। সেই যুক্তফ্রন্ট আমলে চলে যাওয়ার পর, বামফ্রন্ট আসার পর, বামফ্রন্ট যেভাবে অত্যাচার করেছে 34 বছর ধরে রিগিং করে, ঠিক তার ছেড়ে যাওয়া ছুটিতে, যেমন ইউনূসের ছেড়ে যাওয়া ছুটিতে তারেক রহমান পা গলিয়েছে, তেমনি বামফ্রন্টের ছেড়ে যাওয়া ছুটিতে মমতা বন্দ্যোপাধ্যায় পা গলিয়ে দিয়েছে। পা গলিয়ে তিনি রাজ্য শাসন করেছেন, এবং রাজ্য শাসনের মধ্যে কি কি করেছেন না করেছেন ভবিষ্যতে আপনারা সবই আস্তে আস্তে জানতে পারবেন। আমি বলে দিই, শুনুন, আমরা অত্যন্ত ভগ্ন হৃদয় নিয়ে এসেছি। আমি এবং আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, পার্টির জিএস এমপি জ্যোতির্ময় সিং মাহাতো সহ প্রায় 20 জনের বেশি নবনির্বাচিত এমএলএ। এটা খুব হৃদয় বিদারক, এবং আমাদের প্রত্যেক জনপ্রতিনিধিকে কিছু লোকের উপর নির্ভর করতে হয়। তারা অরাজনৈতিক, তারা কোনোভাবে রাজনৈতিক প্রতিযোগিতায় থাকেন না। কিন্তু এই রাজ্যে যে অবস্থা 15 বছরে করে এসেছে, প্রতিহিংসার রাজনীতি, আমরা এই মুহূর্তে কোনো কনক্লুশনে আসছি না। আমাদের
সবাইকে আমরা আশ্বস্ত করছি যে এই ঘটনার গুরুত্ব বিচার করে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন এডিজি এবং আইজিকে নিয়ে। তারা আমাকে এবং সুকান্তবাবুকে অ্যাসিওর করেছেন যে সিসিটিভি ফুটেজে তারা ক্লু পেয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিতভাবে আমরাও জানতে চাইনি, আপনাদেরও বলবো না। তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত কোল্ড ব্লাডেড মার্ডার, মানে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংগঠিত করা হয়েছে। এবং ডিজিপি আইজি এডিজি আমাদের যেটা বলেছেন, ডিজিপির মুখ থেকেই বলেছেন যে গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। আমরা গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আমরা সরকারে এসেছি, আমরা 2-3 দিনের মধ্যেই সরকার বিজেপির দায়িত্ব নেবে। আমরা যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা করব। সকলকে অনুরোধ করব শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। এবং আমরা এখানে থাকতে থাকতেই এখানে খড়দাতে বোমাতে একজন ইনজোর্ড, বরানগরে ছুরিতে একজন ইনজোর্ড, বসিরহাটে একজন গুলিবিদ্ধ, এই খবরগুলো পেলাম এবং ভিডিও দেখলাম। আমরা আবার রাজ্য প্রশাসন এবং রাজ্যপালকে বলবো যাতে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত যাতে আর কোনো বোনের কান্না বা কোনো মায়ের কোল খালি না হতে হয়, এটা তারা দেখবেন। আমরা কনক্লুশনে আসছি না। আমরা মনে করি এর সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে বা থেকেছে হয়তো। বাকিটা পুলিশ যেহেতু বলেছে তদন্তের স্বার্থে আপনারা কনক্লুশনে আসবেন না, আমরাও কনক্লুশনে আসিনি। তবে পরিকল্পিত ঠান্ডা মাথায় গত 3-4 দিনের পরিকল্পনা করেই মার্ডার, আমরা এর ব্যবস্থা নেব। আমাদের চন্দ্র ভাইয়ের দেহ মর্গে রাখা হলো। পরিবারের পাশে পুরো বিজেপি পরিবার আছে। আগামীকাল ময়না তদন্তের পরে তার পরিবারের হাতে স্থানীয় বিধায়করা এবং আমি থেকে আমরা হস্তান্তর করব এবং পরিবারের দায়িত্ব আমরা নেব। এবং যারা আহত হয়েছে প্রত্যেকের সুস্থতা এবং আরোগ্যের জন্য যা যা করার প্রাইভেট হসপিটালও দেওয়া হয়েছে।